প্রথমেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি ইস্পিতা ধর, ভোলাগড়ি আহমেদিয়া হাই মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মরত। আজকে আমাদের টিউটোরিয়াল ক্লাসের প্রথম আলোচ্য বিষয় সেটা হলো সেমিস্টার 4 এ ইউনিট 7 কনজিউমার এডুকেশন প্রোটেকশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের অন্তর্গত চ্যাপ্টার 2 কনজিউমার প্রোটেকশন। এটা আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা পরবর্তী স্লাইডে যাব। প্রথম আমরা শুরু করছি। দেখো, আমাদের প্রথম স্লাইড যেটা দেখছি সেটা হলো উপভোক্তা সুরক্ষা কি। উপভোক্তা সুরক্ষা কাকে বলছে না, উপভোক্তা সুরক্ষা হলো উপভোক্তাদের বিভিন্ন পণ্য ও পরিষেবা ক্রয় এবং তাদের ব্যবহার সম্পর্কে যথাযথ নিরাপত্তা বা সুরক্ষা প্রদান করে এবং বিক্রেতাদের বিভিন্ন অন্যায় আচরণ থেকে উপভোক্তাদের রক্ষা করে। আমি আবারও বলছি, কি বলছে না, উপভোক্তা সুরক্ষা হলো উপভোক্তাদের বিভিন্ন পণ্য এবং পরিষেবা সেটা ক্রয় করতে এবং সেটা ব্যবহার মানে ক্রয় এবং ব্যবহার সম্পর্কে যথাযথ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করে এবং তার সাথে সাথে কি করছে না, বিক্রেতাদের বিভিন্ন যে অন্যায় আচরণ সেইটা থেকে উপভোক্তাদের রক্ষা করছে আমাদের উপভোক্তা সুরক্ষা। আচ্ছা, উপভোক্তা সুরক্ষা যে বিষয়টা সেইটা কিন্তু আইন দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত। আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি বিষয় যা আমাদের দেশের জনসাধারণের স্বার্থের উপর ভিত্তি করে কিন্তু প্রস্তুত করা হয়েছে। মানে পুরোপুরি জনগণদের সুরক্ষা দেওয়ার জন্য আইনি একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হলো উপভোক্তা সুরক্ষা বা কনজিউমার প্রোটেকশন। এই কনজিউমার প্রোটেকশনের দ্বারা এটার দ্বারা কি হচ্ছে না, কনজিউমার প্রোটেকশন উপভোক্তাদের গুণগত মানসম্পন্ন পণ্য এবং পরিষেবা মানে কোয়ালিটিফুল পণ্য এবং পরিষেবা চয়েস করতে বা নির্বাচন করতে এবং ক্রয় করতে। আমি বাছলাম আমার প্রয়োজন অনুযায়ী কোয়ালিটিফুল জিনিস বা পরিষেবা আমি বাছলাম বা নির্বাচন করলাম এবং তার সাথে সাথে নির্বাচন করে ক্রয় করতে সাহায্য করছে কে না, আমাদের উপভোক্তা সুরক্ষা। এবং এটার ফলে কি হচ্ছে না, এবং ত্রুটিপূর্ণ পণ্য ও পরিষেবা সম্পর্কে অভিযোগ জানাতে, মানে আমি তো সঠিকটা চুজ করছি, কিন্তু আমার পণ্য বা পরিষেবা ক্রয় করার পর যদি কখনো কোনো রকম সমস্যার সম্মুখীন হয় ক্রেতারা বা কনজিউমাররা, তখন কি করবে না, কোথায় অভিযোগ জানাবে, অভিযোগ জানাতে এবং আইনি সহায়তা, অভিযোগ জানালো এবং অভিযোগ জানানোর পর সেই অভিযোগটা বা প্রবলেমটা যদি সলভ হয় এবং আইনি মতে সেটাও কিন্তু দেখছে বা সেটাও কিন্তু প্রদান করছে কে না, আমাদের উপভোক্তা সুরক্ষা সেটা কিন্তু আমাদের এই আইনি সহায়তা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের কনজিউমার প্রোটেকশন। আমরা চলে যাব তাহলে আমরা এখান থেকে কি জানতে চাইছি পরবর্তী স্লাইডে যাবার আগে, উপভোক্তা সুরক্ষাটা কি জানলাম। উপভোক্তা সুরক্ষা যে একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং দেশের নাগরিকদের জন্য, সেটা আমরা জানলাম। আমরা তাহলে এর পরবর্তীতে যাব। পরবর্তী স্লাইড হলো যে উপভোক্তা সুরক্ষার লক্ষ্য, কনজিউমার প্রোটেকশনের লক্ষ্য কি। একদম প্রথম দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা লক্ষ্য সেটা হলো যে একটি ন্যায্য এবং বিশ্বস্ত বাজার তৈরি করা। দেখো, উপভোক্তা সুরক্ষার লক্ষ্য হলো বর্তমান আর্থ সামাজিক পরিবেশে একটি ন্যায্য এবং বিশ্বস্ত বাজার তৈরি করা। ওটা কিন্তু সবার প্রথম আমাদের দরকার, একটি সঠিক ন্যায্য মূল্যে বিশ্বস্ত, যেখানে ভরসা করে কনজিউমাররা যে প্রোডাক্ট বাই করতে পারবে।
বাজার তৈরি করা, এবং যার মাধ্যমে কি হবে না, সর্বপ্রথম কি বলছে, 1 নম্বর দেখো এখানে, প্রতারণামূলক ব্যবসায়িক কার্যকলাপ প্রতিরোধ করা যায়। মানে যেখানে ক্রেতারা সঠিক মূল্যে সঠিক জিনিস পাবে, কোনো ভেজাল বা নকল দ্রব্য পাবে না, এইরকম একটা বাজার তৈরির কথা বলা হচ্ছে। বা উপভোক্তা সুরক্ষার লক্ষ্যই কিন্তু এইটা, যে বিভিন্ন প্রতারণামূলক বা অসাধু ব্যবসায়িক যে কার্যকলাপ সেইগুলোকে বন্ধ করা বা প্রতিরোধ করা। তারপর কি বলছে, পণ্যের মান নিশ্চিত করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, আমি বাজার তৈরি করলাম, যে পণ্যগুলো সেখানে পাওয়া যাচ্ছে বা কনজিউমাররা গ্রহণ করবে, সেটার জন্য মান যেন সঠিক মানে মান উপযোগী যেন জিনিসপত্র পাওয়া যায়, সেটা কিন্তু অন্যতম লক্ষ্য আমাদের উপভোক্তা সুরক্ষার। 3 নম্বর দেখো, উপভোক্তাদের অধিকার প্রচার এবং প্রতিষ্ঠা করা। উপভোক্তাদের কিন্তু, ক্রেতাদের বা উপভোক্তাদের কিন্তু কিছু অধিকার আছে, যেমন সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে সঠিক জিনিসটা পাওয়া, সঠিক গুণসম্পন্ন দাম অনুযায়ী সঠিক গুণসম্পন্ন জিনিসটা পাওয়া, সঠিক পরিষেবা পাওয়া, ব্যবসায়ীদের কাছ থেকে সঠিক ব্যবহার পাওয়া। এই সবই কিন্তু আমাদের উপভোক্তাদের অধিকারের মধ্যে পড়ছে। এই উপভোক্তাদের অধিকারগুলো কিন্তু সবাই জানে না। সেই আমাদের জনসাধারণের মধ্যে এই উপভোক্তাদের অধিকারটা প্রচারের মধ্যে জানাতে হবে, এবং শুধু জানানো নয়, প্রতিষ্ঠা করা, প্রচার এবং প্রতিষ্ঠা, তাদের মধ্যে তারা যাতে সেই অধিকারগুলো সম্পর্কে সচেতন হয়, সেই অধিকারগুলো যাতে পেতে পারে, সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের কনজিউমার প্রোটেকশনের অন্যতম লক্ষ্য। তারপরে দেখো কি বলছে, উপভোক্তাদের সমস্যার প্রতিকার প্রদান করা যায়। অনেক সময়তেই কনজিউমাররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেই সমস্যাগুলোকে সঠিক জায়গায় জানানো এবং সেই সমস্যাগুলো আইনি প্রতিকার দেওয়াও কিন্তু আমাদের উপভোক্তা সুরক্ষার অন্যতম একটি লক্ষ্যের মধ্যে পড়ছে। আমরা পরবর্তীতে যাব। আমরা পরবর্তী দেখো, এই যে আমি যে তোমাদেরকে বললাম যে আমরা যে লাস্টের আগের পয়েন্টটাতে লক্ষ্যে, মানে এর আগের স্লাইডে যে লক্ষ্যটা আমরা দেখলাম, উপভোক্তা সুরক্ষার লক্ষ্য, সেখানে লাস্টের আগের পয়েন্ট দেখলাম যে উপভোক্তাদের অধিকারটা প্রচার এবং প্রতিষ্ঠা করা। তাই অধিকার আমি কয়েকটা মুখে বলেছিলাম, আমরা দেখো এই স্লাইডের মাধ্যমে কিন্তু উপভোক্তাদের অনেকগুলি কিন্তু অধিকার আছে, সেই অধিকারগুলো নিয়ে আলোচনা। একদম প্রথম দেখো আমরা কি দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি, উনি 1962 সাল, এরকম 1962 সালে উপভোক্তা অধিকার বিলটা কিন্তু উনি প্রবর্তন করেন। এই উপভোক্তা অধিকারগুলি উপভোক্তা সুরক্ষা আইন দ্বারা প্রতিষ্ঠিত, মানে এটা আইন দ্বারা কিন্তু একদম তোমার বলবৎ করা। এই অধিকারগুলো কিন্তু উপভোক্তাদের কি করছে না, ক্ষমতা প্রদান করছে, তাদের কিছু পাওয়ার দিচ্ছে, যাতে তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, সেইটার আইনি ভাবে সেটার প্রতিকার পেতে পারে, তাই তো। তা এই অধিকার গুলো কি কি, এবার আমরা একে একে পড়ব। একদম প্রথম দেখো যেটা বলছে, নিরাপত্তার অধিকার। নিরাপত্তার অধিকার বলতে এখানে কি বলছে দেখো, উপভোক্তারা আশা করেন যে ক্রয় করা দ্রব্য অথবা পরিষেবাগুলি সঠিকভাবে বা নির্দেশিতভাবে ব্যবহার করা হলে নিরাপদ হবে। মানে কনজিউমাররা যে প্রোডাক্ট বা যে পরিষেবা সেটা যারা ক্রয় করছে বা কিনছে, সেই পরিষেবাটা বা সেই দ্রব্যটা ব্যবহারের কোনো একটা নির্দেশিকা থাকে, সেই ইনস্ট্রাকশনটা ফলো করে যদি একজন ক্রেতা সেই পরিষেবা বা দ্রব্যটা ব্যবহার করে, তাহলে সেই ক্রেতা সেটা ধরে নেবে বা সেই ক্রেতা সেটা বুঝবে,
সেটা নিরাপদ হবে, সেই নির্দেশাবলী যদি মেনে সেই দ্রব্যটা যদি ব্যবহার করে। এইটা কিন্তু বলছে নিরাপত্তার অধিকার। মানে আমি আবারও রিপিট করছি, যে জিনিস বা পরিষেবা বা দ্রব্য সে ক্রয় করছে সেটার নির্দেশাবলী মেনে যদি কোনো প্রোডাক্ট একজন ক্রেতা বা কনজিউমার ব্যবহার করে, তাহলে সেটা সে ধরে নেবে যে সেই প্রোডাক্টটা নিরাপদ হবে তার জন্য। এই নিরাপত্তার অধিকারের মধ্যে কিন্তু সেটাই বলা হয়েছে। 2 নম্বর অধিকার কি বলছে? অবহিত হওয়ার অধিকার। অবহিত হওয়ার অধিকার বলতে কি বলছে না, দেখো, উপভোক্তাদের অবহিত হওয়ার অধিকারের অর্থ হলো উপভোক্তাদেরকে পণ্য বা পরিষেবা সম্পর্কে পর্যাপ্ত, মানে যতটা প্রয়োজন ততটা, এবং পর্যাপ্ত, নির্ভরযোগ্য এবং পর্যাপ্ত কথাটা এখানে দুবার আছে, তথ্য প্রদান করা যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মানে এর আগেও আমি বলেছি, আমাদের যে প্রয়োজনীয় যে জিনিস, আমাদের যে পরিষেবাটা বা দ্রব্যটা প্রয়োজন, সেইটা কিন্তু বর্তমানে কিন্তু মার্কেটে বহু কোম্পানি বহু একই রকম প্রোডাক্ট অ্যাভেলেবল। তাহলে সেই প্রোডাক্টটা সম্পর্কে সঠিক তথ্য, মানে আমি যাতে আমার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্টটাকে চুজ করতে পারি, প্রোডাক্টটার গুণগত মান, প্রোডাক্টটার কি ফিচার্স আছে, সেগুলো কিন্তু সঠিকভাবে জানার অধিকারটাই হলো কিন্তু অবহিত হওয়ার অধিকার উপভোক্তাদের। ঠিক আছে, আমরা এর পরবর্তী পয়েন্টে যাব। 3 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার কি বলছে না, নির্বাচন করার অধিকার। আমাদের এই প্রতিযোগিতামূলক একটা কম্পিটিটিভ মার্কেট, কিন্তু প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে একই ধরনের দেখতে, বিভিন্ন কোম্পানির জিনিস। এই বিভিন্ন কোম্পানি মানে একই ধরনের জিনিসের মধ্যে থেকে ন্যায্য মূল্য, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, সঠিক জিনিসের জন্য সঠিক দাম দেওয়া, ন্যায্য মূল্যে এবং প্রতিযোগিতামূলক মূল্যে বিভিন্ন ধরনের পণ্য এবং পরিষেবা পাওয়ার অধিকারটাকেই আমরা বলছি নির্বাচন করার অধিকার। মানে বিভিন্ন দ্রব্যের মধ্যে থেকে সঠিক ন্যায্য মূল্যে আমাকে মার্কেট থেকে বা কনজিউমারকে মার্কেট থেকে প্রোডাক্ট নির্বাচন করার যে অধিকার, সেটাই কিন্তু এখানে নির্বাচন করার অধিকারের অন্তর্ভুক্ত। আমরা পরবর্তীতে যাব। পরবর্তী পয়েন্ট দেখো, 4 নম্বর। 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে এখানে শোনার অধিকার। শোনার অধিকার, শোনার অধিকার বলতে কি বলছে দেখো, শোনার অধিকারের অর্থ হলো উপভোক্তাদের স্বার্থ এবং অভিযোগ শোনার এবং বিবেচনা করার অধিকার। উপভোক্তারা পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে অসন্তুষ্ট হলে সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর অধিকার তাদের রয়েছে। মানে কোনো পরিষেবা বা প্রোডাক্ট কনজিউমার কিনলো, সেটা নির্দেশাবলী অনুযায়ী সে ব্যবহার করেও যদি সে সন্তুষ্ট না হয় বা প্রোডাক্টে যদি কোনো সমস্যা আসে, তখন কিন্তু যে কোম্পানি প্রোডাক্ট, সেই কোম্পানিকে কিন্তু তার যে সমস্যা, সেইটা সমস্যা সম্পর্কে কিন্তু সমস্যাটা শুনতে হবে। সেইটাই কিন্তু এইখানে শোনার অধিকারের মধ্যে পড়ছে। এবং সেই অভিযোগগুলি কাস্টমাররা কোথায় জানাবে না, সেই কোম্পানি যে কাস্টমার কেয়ার বা গ্রাহক পরিষেবা, সেই দেখো এইখানে গ্রাহক পরিষেবা যে বিভাগ বা কাস্টমার কেয়ার যে ডেস্ক আছে, সেখানে কিন্তু জানাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, কোম্পানিকে সেই সমস্যাগুলো কাস্টমারের বা কনজিউমারের শুনতে হবে। সেটাই কিন্তু কনজিউমারের শোনার অধিকারের অন্তর্গত। মানে এটা আইনি ভাবে কিন্তু স্বীকৃতি দেয়া হচ্ছে। এবং এই অধিকারগুলো দ্বারা কিন্তু একজন কনজিউমারকে কিন্তু বলিষ্ঠ করা হচ্ছে, তাকে ক্ষমতাশালী করছে সরকার।
তারপর কি বলছে 5 নম্বর দেখো, প্রতিকার চাওয়ার অধিকার। মানে আমরা আগেরটাকে কি দিল, শোনার অধিকার। কনজিউমারের প্রবলেম হয়েছে, কনজিউমার সেটা সংশ্লিষ্ট কোম্পানিকে সেটা জানাচ্ছে, কিন্তু শুধু জানলাম আমি, তার কনজিউমারের প্রবলেমটা কোম্পানি শুনলো কিন্তু কোনো সলভ করলো না, সেটা কিন্তু চলবে না। দেখো এই পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি প্রতিকার চাওয়ার অধিকার, মানে প্রবলেমটা কিন্তু কোম্পানিকে সলভ করতে হবে। এইটা কিন্তু আমাদের কনজিউমারদের অন্যতম একটি অধিকারের মধ্যে পড়ছে। তারপরে আমরা দেখব কি 6 নম্বর। 6 নম্বর কি, উপভোক্তা শিক্ষার অধিকার। উপভোক্তা শিক্ষার অধিকার বলতে কি বলছে না, উপভোক্তা শিক্ষা দ্বারা আমরা কনজিউমারদের কি করি, তাদেরকে বিভিন্ন পণ্য সম্পর্কে, পণ্যের নির্বাচন যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলবো সচেতন করতে পারছি, তাকে তার আমরা শিক্ষা দিতে পারছি, বিভিন্ন পণ্য সম্পর্কে জ্ঞান দিতে পারছি, তার পণ্যের তাকে নির্বাচন করবার জন্য তাকে দক্ষতা আমরা বাড়িয়ে তুলতে পারছি আমরা কনজিউমার এডুকেশনের মাধ্যমে। তো এখানে সেটাই বলছে যে উপভোক্তা শিক্ষার অধিকার বলতে বোঝায় একজন সচেতন উপভোক্তা হওয়ার জন্য, একজন কনজিউমারকে সচেতন হওয়ার জন্য, সচেতনতা মানে তার বাড়ানোর জন্য কি করছে না, জ্ঞান এবং দক্ষতা অর্জনের অধিকার, যা উপভোক্তাদের দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করছে। মানে যাতে কনজিউমাররা তাদের কি বলবো কনজিউমার এডুকেশনটা লাভ করতে পারে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। পরবর্তী দেখো 7 নম্বর। 7 নম্বর কি বলছে, একটি স্বাস্থ্যকর এবং স্থিতিশীল পরিবেশের অধিকার। স্বাস্থ্যকর এবং স্থিতিশীল পরিবেশের অধিকার বলতে কি না, পরিবেশে দেখো স্বাস্থ্যকর ও স্থিতিশীল পরিবেশের অধিকারের অর্থ হলো একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অধিকার, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণকে উৎসাহিত করে। মানে দূষণ থেকে সুরক্ষিত পরিবেশে বসবাস এবং কাজ করার অধিকার নিয়ে উপভোক্তাদের রয়েছে। প্রত্যেকটা মানে উপভোক্তারই কিন্তু, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সেই অধিকার রয়েছে। কিরকম না, দূষণ মুক্ত একটা সুরক্ষিত পরিবেশে, মানে বাতাস, জল, জমি, শব্দ, এই দূষণগুলো থেকে মানে দূষণ ব্যতীত পরিবেশে বসবাস এবং কাজ করার অধিকার কিন্তু প্রত্যেকটা কনজিউমারেরই আছে, তাই তো? এরপর আমরা চলে যাব আমাদের কনজিউমার যে অধিকারগুলো আছে তার লাস্ট অধিকারে। দেখো এটা হলো পরিষেবা পাওয়ার অধিকার। পরিষেবা পাওয়ার অধিকার বলতে কি, কনজিউমাররা যখন কোনো কোম্পানি হতে পারে বা কোনো শপে দোকানে যাচ্ছে, তখন কনজিউমার সে যে লেভেলেরই হোক না কেন, তার আর্থিক সামর্থ্য যেরকম থাকুক না কেন, কেউ বড় জিনিস কিনতে পারে, কেউ ছোট্ট একটা তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, সে যে লেভেল যে স্তরেরই হোক না কেন, ক্রেতাদেরকে বা কনজিউমারদেরকে কিন্তু বিক্রেতা যারা আছে, যারা সব ওনার, তাদের কাছ থেকে কিন্তু সম্মানজনক এবং ভদ্র আচরণ কিন্তু তাদেরকে দিতে হবে, বা সম্মানজনক এবং ভদ্র আচরণ পাওয়ার অধিকার কিন্তু প্রত্যেকটি কনজিউমারের আছে। এইটা হলো আমাদের কনজিউমারের যে অধিকার, উপভোক্তার অধিকারের সর্বশেষ অধিকার। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে অধিকারগুলো আমরা পড়লাম, এই অধিকারগুলো কিন্তু আইন দ্বারা স্বীকৃত, এবং এই অধিকারগুলোর মাধ্যমে কিন্তু সমাজের মধ্যে আমরা কনজিউমার বা উপভোক্তাদের কিন্তু অনেকটা জোরালো এবং ক্ষমতাশালী করে তুলতে সাহায্য করছে এই কনজিউমার যে রাইটস গুলো আছে। ঠিক আছে, আমরা চলে যাব এর পরবর্তী স্লাইড। আমরা এতক্ষণ দেখলাম উপভোক্তার অধিকার কি, এবার দেখো আমরা কি দেখছি, উপভোক্তা অধিকারের উদ্দেশ্য। এখানে উপভোক্তা অধিকারে দেখো
চারটে উদ্দেশ্যের কথা বলেছে। অধিকারের দ্বারা আমরা কি হচ্ছে না, দেখো সর্বপ্রথম বলছে সুরক্ষা প্রদান। কনজিউমারদেরকে সুরক্ষা প্রদান করা যাচ্ছে। কিভাবে সুরক্ষা প্রদান করা যাচ্ছে না, অন্যায্য ব্যবসায়িক কার্যকলাপের বিরুদ্ধে আইন এবং নৈতিক সুরক্ষা প্রদান করছে, কারণ অধিকারগুলো আইন দ্বারা বলবৎ। অতএব আইন এবং নৈতিক সুরক্ষা কিন্তু প্রদান করছে আমাদের এই উপভোক্তা অধিকারগুলো। 2 নম্বর দেখো ক্ষমতায়ন, যেটা আমি বললাম যে উপভোক্তা অধিকারগুলো যেহেতু আইন দ্বারা বলবৎ, সেই জন্য কিন্তু ক্ষমতায়ন করছে। কিরকম দেখো, বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে উপভোক্তাদের ক্ষমতায়ন করা কিন্তু এই উপভোক্তা অধিকারের অন্যতম উদ্দেশ্য। পরবর্তীতে যাব আমি 3 নম্বর, দেখো ন্যায্যতা। ন্যায্যতা বলতে কি বলছে, ন্যায্য মূল্যে যে কোনো দ্রব্য বা পরিষেবা প্রদান করা কিন্তু উপভোক্তা অধিকারের অন্যতম উদ্দেশ্য। কারণ আবারও বলছি, প্রয়োজন অনুযায়ী সঠিক মূল্যে জিনিস পাওয়া বা দ্রব্য বা পরিষেবা ক্রয় করার কিন্তু একজন কনজিউমারের অন্যতম অধিকারের মধ্যে পড়ছে। পরবর্তীতে যাব 4 নম্বর, দেখো জবাবদিহিতা। জবাবদিহিতা কি মানে, পণ্য বা পরিষেবা সংক্রান্ত যদি কোনো রকম তথ্য বা সমস্যার, যে কোনো তথ্য বা সমস্যা প্রতিকারের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কিন্তু দায়বদ্ধ রাখে এই কনজিউমার এডুকেশন। স্বাভাবিক ব্যাপার, আর যখনই একটা বিভিন্ন বিষয় সম্পর্কে একটা কনজিউমারকে তার রাইটস দেওয়া হচ্ছে, তার অধিকার দেওয়া হচ্ছে, বিভিন্ন পণ্য সম্পর্কে তথ্য জানা, বিভিন্ন পণ্যের যদি কোনো প্রবলেম হয় সেইটার সমাধান বা প্রবলেমটা কোথায় জানাবে বা সেইটা প্রবলেমটা সলভ করার অধিকার যখন আইন দিচ্ছে কনজিউমারদের, তখন কিন্তু এই জবাবদিহিতা, এই যে লক্ষ্যটা কিন্তু পূরণ হচ্ছে। মানে ব্যবসায়ীরা কিন্তু কনজিউমারদের কাছে কিন্তু দায়বদ্ধ থাকছে তাদের প্রোডাক্ট সম্পর্কে। আমরা এর পরে যাব, পরবর্তী যে পয়েন্ট আছে সেখানে দেখো উপভোক্তাদের দায়িত্ব। এই দেখো, আমরা কিন্তু জানলাম তো যে আইনি ভাবে আমাদের কনজিউমারদের বিভিন্ন তোমার যে দায়িত্ব, মানে কনজিউমারদের বিভিন্ন আইনি যে তোমার যে সুবিধাটা দেওয়া হচ্ছে, তাই তো? সেই রকমই কিন্তু আইন যেমন দিচ্ছে যে অধিকারগুলো কনজিউমারদের, সেই অধিকারগুলো পাবে তো ঠিক আছে, আইনি ভাবে সেই অধিকারগুলো পেল, কিন্তু আমাদের কনজিউমারদের কিন্তু নিজস্ব কিন্তু কিছু তোমার দায়িত্ব কিন্তু আছে। কোন দায়িত্বগুলো আছে দেখো, এখানে আমরা এই স্লাইডে কিন্তু 3 ধরনের দায়িত্বের কথা পাচ্ছি। একদম প্রথম আমি যদি এটা পয়েন্ট আউট করি, এখানে যদি আমি এটাকে 1 নম্বর ধরি, তাহলে দেখো পণ্য বা পরিষেবা ক্রয় করবার পূর্বে, মানে আমি যখন পণ্য বা পরিষেবা ক্রয় করছি তার আগে কিন্তু কনজিউমারদের কিছু দায়িত্ব কিন্তু থাকছে। কিরকম দায়িত্ব থাকছে, একদম প্রথম দেখো অবগত থাকা। অবগত থাকা বলতে কি, যে আমার প্রয়োজন অনুযায়ী কোন ধরনের প্রোডাক্টটা বা কোন ধরনের পরিষেবাটা সঠিক, বা মার্কেটে কত রকমের পরিষেবা বা পণ্য পাওয়া যাচ্ছে এই ধরনের, এই সমস্ত বিষয় কিন্তু একজন কনজিউমারকে নিজের দায়িত্বে কিন্তু জানতে হবে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে এই যে এইটার কথা বলছি আমি, তুলনা করা এবং বুদ্ধিমানের সাথে নির্বাচন করা। ওই যে আমাদের মার্কেটে কিন্তু অনেক ধরনের, আমাদের যে ধরনের পণ্য বা পরিষেবা প্রয়োজন একজন কনজিউমারের, সেই ধরনের কিন্তু একাধিক প্রোডাক্ট বা পরিষেবা কিন্তু বাজারে আছে। এবার সেই বাজারে যে পরিষেবাগুলো আছে তার মধ্যে থেকে নিজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোডাক্টের মধ্যে তুলনা করে, সেটা দাম হতে পারে,
সেটা কোয়ালিটি হতে পারে, বিভিন্নভাবে সেটা তুলনা করা এবং নিজেদের তুলনা করব এবং বুদ্ধিমানের সাথে বা বুদ্ধিমত্তার সাথে সেই বিভিন্ন প্রোডাক্টের থেকে তার গুণগত মান এবং প্রয়োজন অনুযায়ী ন্যায্য মূল্যে সেটাকে নির্বাচন করতে হবে। তারপর কি বলছে, এগুলো কিন্তু সবকটাই আমরা যেটা আলোচনা করছি দ্রব্য বা পরিষেবা কেনবার আগে। লাস্ট দেখো যে কি বলছে না, মানদণ্ড পরীক্ষা করা। আমাদের মার্কেটে যে জিনিসপত্র পাওয়া যায় তার কিন্তু প্রত্যেকটা বা বিভিন্ন জিনিস বা পরিষেবার জন্য বিভিন্ন মানদণ্ড কিন্তু সরকার দিয়ে থাকে। তার মধ্যে কয়েকটা আমি উদাহরণ হিসেবে বলছি, যেমন হলমার্ক আমরা কিন্তু সবাই জানি, তাই না? 5 স্টার রেটিং, 3 স্টার রেটিং কোন ইলেকট্রনিক্স জিনিস কিনতে গেলে আমরা জানি। ISI মার্ক, এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বা তোমরা প্রত্যেকেই কিন্তু এগুলো দেখে থাকবে বা শুনে থাকবে। তা এই মানদণ্ডগুলো কিন্তু বা বিভিন্ন প্রোডাক্টের কোন কোন ধরনের মানদণ্ড আছে সেই মানদণ্ডগুলো সম্পর্কে কিন্তু একজন গ্রাহক বা একজন কনজিউমারের কিন্তু একটা সম্যক জ্ঞান থাকা কিন্তু অত্যন্ত দরকার। এটা কিন্তু কনজিউমারের নিজ দায়িত্বের মধ্যে পড়ছে। এরপরে আমরা যাচ্ছি, দেখো এটাকে যদি 2 নম্বর ধরি তাহলে হলো তাকে ক্রয় করবার সময়, আগেরটা গেল জিনিস কেনবার আগে, এইটা কি যাচ্ছে, এটা হলো ক্রয় করবার সময় এবং ক্রয় করবার পরে উপভোক্তাদের কি দায়িত্ব। একদম প্রথম দেখো, বিল বা রসিদ দাবি করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যখনই কোনো জিনিস পারচেস করব তখনই কিন্তু ওই জিনিসটার এগেনস্টে অবশ্যই বিল বা রসিদ নিতে হবে। অনেক সময়তেই আমরা দেখি কিছু অসাধু ব্যবসায়ী তারা তাদের নিজেদের মুনাফার জন্য অনেক সময়তেই কাস্টমারদের বলে যে আপনারা যদি পাকা বিল পান তাহলে নিতে চান, তাহলে কিন্তু তার উপরে একটা সার্টেন অ্যামাউন্টের ট্যাক্স দিতে হবে বলে আপনাদের অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে। তার ফলে কিন্তু অনেক সময়তেই সাধারণ মানুষরা পিছিয়ে আসে। তারা ভাবে যে বিল দিলে যদি আমার বিল না নিলে যদি আমার কিছুটা টাকা সাশ্রয় হয়, তারা কিন্তু বিলটা নিতে চায় না। কিন্তু এইখানেই আমাদের কনজিউমারদের নিজস্ব দায়িত্বের মধ্যে পড়ছে, যে কোনো প্রোডাক্টই আমরা কিনি না কেন বিল বা রসিদ কিন্তু নিতেই হবে। কারণ মনে রাখতে হবে, এই যে এত কনজিউমারদের অধিকার সম্পর্কে জানা হলো যে কোনো রকমের যদি দ্রব্য বা পরিষেবায় সমস্যা হয় তাহলে আমরা কোম্পানির কাছে সেটা কোম্পানি সেই অভিযোগ শুনতে কনজিউমারদের কাছ থেকে দায়বদ্ধ বা তার সেই সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু এই কোম্পানি তখনই দায়বদ্ধ থাকবে কোনো সমস্যা শোনার বা সমস্যার সমাধান করবার কনজিউমারের, কখন না তার কাছে যখন কনজিউমারের কাছে ওই প্রোডাক্টটা জন্য সঠিক বিল তার কাছে থাকবে। বিল যদি না থাকে তাহলে কিন্তু না থাকলে পণ্য বা পরিষেবার কেনার পরবর্তী কোনো পরিষেবাই কিন্তু আমাদের কনজিউমাররা পাবে না। অতএব এটা কিন্তু কনজিউমারের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ছে। তোমাদেরকেও সচেতন হতে হবে, তোমরা এখন ছোট যে অবশ্যই কোনো জিনিস কিনতে গেলে কেনার সময় বিল বা রসিদ কিন্তু অবশ্যই কালেক্ট করতে হবে বা নিতে হবে। তারপরে দেখো, ক্রয় করবার সময় আর একটা কি দায়িত্ব পড়ছে কনজিউমারদের, না নির্দেশাবলী অনুসরণ করা। যে কোনো পণ্য বা পরিষেবা যখনই আমরা ক্রয় করছি তার কিন্তু সাথে সেই পণ্য বা পরিষেবাটা ব্যবহার কিভাবে করব তার জন্য কিন্তু নির্দেশাবলী থাকে। তোমরা যে কোনো জিনিস কিনবে, যে কোনো একটা ধরো কিছু খাবারের জিনিস কিনলে, কোনো প্রসাধনী কসমেটিক্স কিনলে তার পেছনে দেখবে লেবেলে থাকে। ধরো ফোন কেনা হলো, ফোনের বক্সে দেখবে ছোট দেখবে একটা বুকলেট মতো থাকে। বা যে কোনো, এখন তো ভীষণ ভাবে এয়ারহেড বা বিভিন্ন গ্যাজেটস আমরা ইউজ করি, তাই তো প্রত্যেকটার পেছনে দেখবে একটি করে বক্সে বা পেছনে হয় লেবেল থাকবে বা যে বক্সটা পাওয়া যাচ্ছে সেই বক্সে কিন্তু হয় লিফলেট আকারে বা ছোট বইয়ের আকারে দেখবে একটা কিন্তু আমরা লেখা পাই নির্দেশাবলী। সেইটা হলো কি না, এই যে নির্দেশাবলী কিন্তু অনুসরণ করা, মানে কোনো প্রোডাক্ট আমি কিনলাম ব্যবহার করছি কিন্তু সেটা সঠিকভাবে নির্দেশ অনুযায়ী কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু সেই প্রোডাক্টের
যেমন ন্যায্য ব্যবহার যেমন সঠিক হবে, এবং তার যে পরবর্তীকালে যদি ব্যবহারের সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তবেই কিন্তু আমরা সেটার পরবর্তীকালে সেটার সুবিধে বা সেই সমস্যাটার সমাধান কোম্পানি করবে। যদি আমরা নির্দেশাবলী যদি না মেনে আমরা যদি প্রোডাক্ট গুলো ব্যবহার করি, তখন কিন্তু যদি কোনো সমস্যার সম্মুখীন হয় কনজিউমাররা, তখন কিন্তু কোম্পানি সেই সমস্যার জন্য সমাধান কিন্তু করতে চাইবে। অতএব এটা আমাদের মাথায় রাখতে হবে কনজিউমার হিসেবে। পরবর্তী দেখো, এটাকে যদি আমি 3 ধরি, যে কি না উপভোক্তা হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া। কি কি পদক্ষেপ আমরা নিতে পারি? একদম প্রথম কি বলছে, প্রকৃত অভিযোগ দায়ের। আমি এখানে কেনার আগে কিছু দায়িত্ব, এটা কেনার সময় কিছু দায়িত্ব, এবার কেনার পরে কি বলছে, প্রকৃত অভিযোগ দায়ের করা। যদি সঠিক যদি সত্যি যদি কোনো প্রোডাক্ট বা পরিষেবায় যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা যে সঠিক জায়গায় কিন্তু প্রকৃত অভিযোগটা আমাকে দায়ের করতে হবে বা করতে হবে, অভিযোগটা বলতে হবে। তারপর কি বলছে, অসদাচরণের রিপোর্ট করা। অসদাচরণ বলতে অনেক সময়তেই আমরা দেখে থাকি, আমরা হয়তো নিজেরা অসাধু ব্যবসায়ীর হাতে পড়লাম না, কিন্তু আমরা হয়তো অনেক সময়তেই দেখতে পাই কোনো অসাধু ব্যবসায়ী হয়তো কোথাও কারচুপি করছে বা কনজিউমারদের ঠকাচ্ছে, কোনোভাবে জানতে পারি। আমরা জানতে পারি, তখন কখনোই আপোষ না করে সেই অসাধু ব্যবসায়ী বা অসাধু প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে হবে। এখানে কিন্তু সেটাই বলছে, অসদাচরণের রিপোর্ট করতে হবে। যদি আমরা দেখি কোনো নিয়ম লঙ্ঘন হচ্ছে বা কোনো অসততার কাজ হচ্ছে, তখন কিন্তু যেখানে আমাদের সেই অসাধু কাজের জন্য আমাদের কমপ্লেন করা উচিত, সেখানে কিন্তু কমপ্লেনটা করতে হবে। আমরা পরবর্তী দেখো 3 নম্বর, সচেতনতা প্রচার করা। কনজিউমার হিসেবে আমি হয়তো নিজে জানলাম, কনজিউমারের অধিকারগুলো জানলাম, আমায় কি করা উচিত জানলাম, দায়িত্ব জানলাম, কিন্তু শুধু নিজে জানলে তো হবে না, আমার সাথে সাথে বা নিজের সাথে সাথে আমাদের চারপাশে যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু এই কনজিউমার এডুকেশন, কনজিউমারদের অধিকার, কনজিউমারদের যে রাইটস এবং তাদের কনজিউমারদের যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, এগুলো সম্পর্কেও কিন্তু জানাতে হবে বা সচেতনতা গড়ে তুলতে হবে। এরপরে দেখো, উপভোক্তা সংগঠন তৈরি করা। উপভোক্তা সংগঠন অনেক সময়তেই আমরা দেখে থাকি সমাজে হয়তো অনেকগুলো মানুষ একই ধরনের প্রতারিত হয়েছে, একই রকম ভাবে প্রতারিত হয়েছে। তখন সেক্ষেত্রে কি করতে হবে, যে ওই মানুষগুলোকে নিয়ে একটি ফোরাম বা একটা সংগঠন তৈরি করতে হবে। বা হয়তো দেখা গেল আমি একজন মানুষ কনজিউমার হিসেবে যেভাবে প্রতারিত হয়েছে, ওই ধরনের প্রতারণা অন্য অনেকের সাথে হয়েছে বা অন্য একটি ফোরাম আছে যারা ওই ধরনের প্রতারণামূলক কাজই করছে, তাহলে সেই ক্ষেত্রে সেই কনজিউমারকে ওই ধরনের সংগঠনটার সাথে যুক্ত হতে হবে, যাতে নিজেরা সেই প্রতারণা থেকে বেরিয়ে আসতে পারে এবং অন্যদেরকে সচেতন করতে পারে। আমরা পরবর্তী এইটা যে আমরা দেখলাম উপভোক্তার দায়িত্ব, আরো একটি উপভোক্তার দায়িত্ব আছে, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। পরবর্তী স্লাইডে দেখো আমরা কি দেখছি, দেখো নৈতিক এবং পরিবেশগত দায়িত্ব। নৈতিক দায়িত্ব বলতে কি এবং পরিবেশগত দায়িত্ব, আমাদের অপচয়টা এড়িয়ে চলতে হবে। এখানে অপচয় এড়িয়ে চলা আমাদের কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সম্পদ আমাদের কাজে লাগে বা আমরা কাজে লাগাই। তাহলে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের বা একজন সচেতন কনজিউমার হিসেবে আমাদের কি দায়িত্ব না, আমাদের প্রয়োজন অনুযায়ী, যতটুকু প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের সম্পদকে ব্যবহার করব, অযথা সম্পদের অপচয় করব না বা অপচয় রোধ করব। এইটা কিন্তু কনজিউমারদের দায়িত্বের মধ্যে পড়ছে। আমরা এরপরে চলে যাব, দেখো উপভোক্তা সুরক্ষা আইন।
এই যে আমরা মানে আমি অনেকবার তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানোর সময় বললাম যে কনজিউমারদের যে রাইটস, এই যে দায়িত্ব, এগুলো কিন্তু আইন দ্বারা স্বীকৃত, তাই তো? আইন দ্বারা বলবৎ করা হয়েছে। তাই এইখানে কিন্তু আমরা উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে কিন্তু ছোট করে দেখব। এখানে কি বলা হচ্ছে দেখো, এইখানে 1986 সালে ভারত সরকার উপভোক্তা সুরক্ষা আইন কিন্তু উপভোক্তা সুরক্ষা আইন প্রবর্তন করে এবং 2019 সালে মূল আইনটি নতুন আইন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, মানে ভীষণভাবে স্ট্রং করে দেওয়া হয়। এই উপভোক্তা সুরক্ষা আইন যে 2019, তার মূল দিকগুলো আমরা ছোট করে আমরা কিন্তু দেখে নেব। তোমরাও যখন এই চ্যাপ্টারটা পড়বে তখন এই যে উপভোক্তা সুরক্ষা আইন 2019 যেটা, তার যে মূল পার্টগুলো তোমরা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? এই দেখো, আমরা প্রথম যেটা দেখছি কি বলছে না, কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, মানে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, যেটাকে আমরা শর্টে বলছি CCPA। এই আইন, এটা দ্বারা কি হচ্ছে না, এটি হলো উপভোক্তার অধিকার, অন্যায্য বাণিজ্য অনুশীলন মানে প্র্যাকটিস এবং মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কিত যে বিষয়গুলো, সেইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠিত একটি নিয়ন্ত্রক সংস্থা। এই অংশে CCPA সম্পর্কে এই নাম ছোট করে তোমরা জেনে রাখলেই। এর পরবর্তীতে দেখব এই উপভোক্তা সুরক্ষা আইন 2019, এটার পরিধি, এটা কোথায় কোথায় বলবৎ হবে। এই আইনটি সমস্ত ধরনের ব্যবসা, এটা মাথায় রাখতে হবে, এর কোনো ভাগ নেই, সমস্ত ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু এইটা প্রযোজ্য। আমরা পরবর্তীতে যাব। পরবর্তী দেখো আমরা কি দেখছি, যে উপভোক্তার অধিকার এই আইন দ্বারা কি করছে না, একটি উপভোক্তাদের নির্দিষ্ট অধিকারগুলি প্রদান করছে, যেমন আমরা অলরেডি পড়লাম নিরাপত্তার অধিকার, অবহিত হওয়ার অধিকার, প্রতিকার চাওয়ার অধিকার, এইগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি। এই অধিকারগুলো এই আইন দ্বারাই কিন্তু বলবৎ করা হয়েছে বা নির্দিষ্টভাবে বলা হয়েছে এই আইনে। তারপরে দেখো রিড্রেসাল মেকানিজমটা কি? এই আইনটি উপভোক্তা ফোরাম এবং CCP এর মাধ্যমে উপভোক্তাদের অভিযোগে দ্রুত এবং সুলভ সমাধানের ব্যবস্থা করে, মানে এটা কম ব্যয়বহুল, খরচ সাপেক্ষ বেশি নয়। কে করছে না, রিড্রেসাল মেকানিজমের দ্বারা এই মানে এই আইনের রিড্রেসাল মেকানিজম এই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এবং কম খরচে কিন্তু উপভোক্তাদের বিভিন্ন সমস্যার সমাধান করছে। তারপরে কি বলছে, বিভ্রান্তিকর এই বিজ্ঞাপনের ক্ষেত্রে CCPA কে মিথ্যা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রদান করছে এই আইন। তারপর কি বলছে, পণ্যের দায়বদ্ধতা। এই আইনে পণ্যের দায়বদ্ধতার বিধান রয়েছে, মানে কি বলছে না, ত্রুটিপূর্ণ এবং অপর্যাপ্ত পরিষেবার জন্য প্রস্তুতকারক যে সংস্থা বা যে কোম্পানি, তাকে দায়বদ্ধ রাখা হয়েছে, মানে সে আইন দ্বারা বলবৎ করা হয়েছে। এই আইনের মাধ্যমে যে কোম্পানি সেই প্রোডাক্ট বা পরিষেবাটি বানাচ্ছে বা তার জন্য তাকে দায়বদ্ধ থাকতে হবে। তারপরে দেখো, আমরা 2019-এর আইনটা জানলাম। এরপরে আর একটা তোমাদের সিলেবাসের অন্তর্গত, সেটা হলো উপভোক্তা নিষ্পত্তি ফোরাম। এইটা তোমরা যখন পড়বে খুব ছোট করে, আমি একটা অ্যাটেগ্লান্স তোমাকে আইডিয়া দিয়ে রাখছি, তোমরা যখন পড়বে খুব ছোট করে তোমাদের সিলেবাসে এটা পড়ে রাখবে। এইটা দেখো, কনজিউমার রিড্রেসাল ফোরাম যেটা, সেখানে কি করছে না, এটি ভারতে একটি ত্রিস্তরীয় বিচারিক ব্যবস্থা। এইখানে এটা হলো ত্রিস্তরীয় বিচারিক ব্যবস্থা, মানে উপভোক্তা নিষ্পত্তি ফোরাম ভারতের মধ্যে, কিন্তু এটা ইন্ডিয়াতে একটা
তিনটেটা স্তর রয়েছে। এর মধ্যে রয়েছে দেখো জেলা ফোরাম, রাজ্য কমিশন এবং জাতীয় কমিশন। এই যে প্রথমটা দেখো হলো জেলা ফোরাম, মানে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল ফোরাম। এই ফোরামটা কি করে না, এই ফোরামটা হলো, এটা হলো প্রথম স্তর ফোরামে এবং এটা হলো জেলা স্তর। এটা পণ্য বা পরিষেবার মূল্য যখন 2 কোটির মধ্যে হয় তখন কিন্তু উপভোক্তারা এই জেলা কমিশনের অভিযোগ দায়ের করে, মানে এই জেলা কমিশনে অভিযোগ দায়ের করতে পারবে। তারপরে দেখো আসছে স্টেট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন। এটা কি করছে, এটা স্টেট মানে এটা হলো রাজ্য স্তর, এটা এই প্রক্রিয়ার দ্বিতীয় স্তর, মানে এটা রাজ্য স্তরে কাজ করছে। রাজ্য স্তরে কি করছে, এই স্তরে জেলা ফোরাম থেকে যে অ্যাপিলটা করা হয় সে এটা এই অভিযোগগুলি কি করা হয় না নির্দিষ্ট খতিয়ে দেখা হয় এবং এই পরিষেবাগুলি মূল্য যখন 2 থেকে 10 কোটির মধ্যে যায় তখন উপভোক্তারা কি করে না রাজ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারে। এরপরে আরেকটা 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা হলো কি না ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন, মানে এটি হলো শীর্ষ সংস্থা, মানে হেডে আছে। এইটা দেখো এটা হলো জাতীয় স্তর। রাজ্য কমিশনগুলি থেকে আপিল করা অভিযোগগুলি পরিচালনা করে, আর পণ্য বা পরিষেবা মূল্য 10 কোটির ঊর্ধ্বে হলে উপভোক্তারা এই জাতীয় কমিশনে অভিযোগ করতে পারে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই আগেরটা প্রথমটা দেখলাম আমরা তোমার 2 কোটি, তারপরে 2 থেকে 10, আর এইটা কিন্তু আমরা দেখলাম 10 কোটির ঊর্ধ্বে যখন চলে যাচ্ছে সেই পরিষেবা মূল্য, তখন কিন্তু আমরা এইখানে জাতীয় স্তরে আমরা কিন্তু অভিযোগটা দায়ের করতে পারবো বা কনজিউমাররা দায়ের করতে পারবে। এর পরবর্তীতে যাব, এই অংশটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস বা ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। এখানে কি বলেছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি উপভোক্তা সহায়তা বা কনজিউমার এইডস। উপভোক্তা সহায়তা বা কনজিউমার এইডস হলো এমন কিছু সরঞ্জাম, তথ্য বা ব্যবস্থা যা বিভিন্ন পণ্য এবং পরিষেবা সম্পর্কে উপভোক্তাদের সচেতন করছে। উদাহরণ কিরকম, কোনগুলোকে আমরা কনজিউমার এইডস বলছি, যেমন বিভিন্ন পণ্যের লেবেল, প্যাকেজিং, মান নির্ধারক চিহ্ন, তারপর কি বলছে মূল্যের তালিকা, বিজ্ঞাপন, উপভোক্তা আইন এবং উপভোক্তা প্রতিকার ফোরাম। এইগুলো কিন্তু সবই কনজিউমার এইডস এর মধ্যে পড়ছে, মানে কনজিউমারকে বিভিন্ন পণ্য বা পরিষেবা ক্রয় করবার সময় বা ব্যবহার করবার সময় যারা যারা যে যে ক্ষেত্রগুলো সহায়তা করে থাকে তাকেই আমরা শর্টে বলছি উপভোক্তা সহায়তা বা কনজিউমার এইডস। এখানে প্রথম যে কনজিউমার এইডস আছে তার মধ্যে প্রথম আমরা আলোচনা করব কোনটা না লেভেল নিয়ে। লেভেল কি না, লেভেল হলো উপভোক্তা সহায়ক একটি ব্যবস্থা। আমরা কনজিউমার হিসেবে বা যে কোনো মানুষ কনজিউমার হিসেবে যখন পণ্য বা পরিষেবা কিনে তখন কিন্তু সেই পণ্যের পেছনে কিন্তু একটি লেবেল লাগানো থাকে বা একটা কাগজ লাগানো থাকে, তাকেই কিন্তু আমরা বলছি লেবেল। এই লেবেলটা কিন্তু ওই পণ্যের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি জিনিস, কারণ ওই লেবেল থেকে কিন্তু কনজিউমাররা বা তোমার উপভোক্তারা কিন্তু মানে ওই প্রোডাক্টটা সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে থাকে বা পেতে পারে। সেই লেভেলে কি কি থাকে, সেই লেভেলে দেখো পণ্যের নাম, পণ্যের কোম্পানির নাম, মানে কোন কোম্পানি তৈরি করেছে, পণ্য তৈরি হওয়ার তারিখ, পণ্যটি ব্যবহার হওয়ার মেয়াদ উত্তীর্ণ মানে তৈরি করার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট, এগুলো কিন্তু সমস্ত কিছু লেবেলে থাকে। আর তার সাথে কি থাকে, পণ্য প্রস্তুতকারকের নাম, ঠিকানা, পণ্যের ওজন, আর কি থাকছে পণ্যের উপকরণগুলির নাম, পণ্য ব্যবহারের নির্দেশ, মানে কি কি দিয়ে তৈরি হয়েছে, কিভাবে ব্যবহার করব,
এগুলো কিন্তু সব কিন্তু লেভেলে লেখা থাকে। অনেক সময়তেই দেখবে অনেক প্রোডাক্ট আছে নর্মাল টেম্পারেচারে রাখতে হয়, কিন্তু প্রোডাক্টটি খোলার পর মানে বিশেষ করে কোনো ওষুধ বা কিছু খাবারের কিছু জিনিস আছে সেগুলো কিন্তু প্রোডাক্টটি খোলার পর কিন্তু ফ্রিজে রাখতে হয়, না হলে কিন্তু সে নষ্ট হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন রকমের তথ্য কিন্তু আমরা বিভিন্ন রকমের তথ্য সাথে সাথে মানে প্রোডাক্টটি সম্পর্কে সমস্ত রকমের তথ্য কিন্তু থাকে এই লেভেলের মধ্যে। এখানে আরো কয়েকটা আছে লেভেলে। আর কি কি থাকে? পণ্য সংরক্ষণের নির্দেশ, মানে ওই যে যেটা আমি বললাম যে কিছু প্রোডাক্ট আছে যখন কিনছি আমরা নর্মাল টেম্পারেচার রাখা যায়, কিন্তু প্রোডাক্টটি যখন খোলা হচ্ছে ইউজের জন্য তারপর যদি প্রোডাক্টটা রয়ে যায়, সেটা কিছু মেডিসিন, কিছু ধরনের মেডিসিন আছে, কিছু ধরো খাবারের জিনিস আছে, সেটা কিন্তু পরে রিইউজ করবার জন্য কিন্তু এমনি টেম্পারেচারে নর্মাল রুমে রাখা যায় না, তখন কিন্তু এটা ফ্রিজে বা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয়। তারপর কি বলছে দেখো, পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য, এমআরপি, এইটা কিন্তু আমাদের জানতে হবে। এটা হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এই ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা, এটার উপরে কিন্তু যা দাম লেখা থাকে তার বেশি কখনোই কোনো ব্যবসায়ী কিন্তু নিতে পারবে না, সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তারপর কি বলছে, পণ্যের মান নির্দেশক চিহ্ন, মানে পণ্যটা, প্রত্যেকটা পণ্যের কিন্তু নির্দিষ্ট কিছু মান নির্দেশক চিহ্ন আছে, যেমন আইএসআই মার্ক, যেমন হলমার্ক, উলমার্ক, সিল্ক মার্ক, যেটা তোমাদেরকে বললাম। ওটা আমরা এই চ্যাপ্টারে পরবর্তীকালে আমরা এরপরে ওগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ওই যে মার্ক গুলো সম্পর্কে কিন্তু লেভেলে দেওয়া থাকে, যে ওই পণ্যটা যে পণ্যের যে লেভেল, সেই লেভেলের মধ্যে কিন্তু ওই পণ্যের মান নির্দেশক চিহ্ন কিন্তু দেওয়া থাকে। তাহলে লেভেল কি না, লেভেল একটি আমাদের কি বলছে না, লেভেল এই যে আমরা আগেরটাতে চলে গেলাম, একটা উপভোক্তা সহায়ক একটা এড, এবং এর দ্বারা আমরা একটা তথ্যের মানে প্রোডাক্ট সম্পর্কে কিন্তু বিভিন্ন রকমের তথ্য পেয়ে থাকছি। এরপর চলে যাব আমরা আরো কিছু ধরনের তোমার মান নির্ধারণ এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আমরা আরো কিছু কয়েকটা আলোচনা করব। এই স্লাইডে দেখো, একদম প্রথম দেখো দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি না, এটা আইএসআই চিহ্ন। এই যে আমরা আইএসআই চিহ্নের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি। এইটা কিন্তু তোমরা অনেকেই অনেক প্রোডাক্টে দেখে থাকবে, তাই তো? কে কোন কোন প্রোডাক্টে দেখে থাকবে? আগে আমরা দেখি বিভিন্ন, যেরকম তোমার বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন সুইচ, বৈদ্যুতিক মোটর, তার, হিটার, রান্নাঘরের যন্ত্রপাতি, হেলমেট, বিভিন্ন কিছু তুমি দেখতে পাবে। আরো কিছু আছে যেমন পোর্টল্যান্ড সিস্টেম, এলপিজি ভালভ, এলপিজি সিলিন্ডার, অটোমোটিভ টায়ার ইত্যাদি আরো অনেক কিছুতেই কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি এই আইএসআই চিহ্ন। এই আইএসআই চিহ্ন কারা প্রদান করছে না, এই চিহ্নটি হলো একটি সার্টিফিকেশন চিহ্ন, যেটা সার্টিফাই করছে যে এই প্রোডাক্ট গুলোর জন্য ব্যবহার হচ্ছে। এই প্রোডাক্ট গুলো যখন আমরা পারচেস করতে যাব, তখন যদি সেটাতে আইএসআই মার্কটা থাকে, তখন আমরা বুঝে নেব এটার গুণগত মান সঠিক বলে আমরা কনজিউমার হিসেবে ধরে নেব। তা এই আইএসআই চিহ্নটা কারা দিচ্ছে না, এই চিহ্নটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিন্তু এটা প্রদান করে থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা আছে, তার যেটা এখন যে বর্তমান নাম, সেটা হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, যার পূর্ববর্তী নামই ছিল বিআইএস। ঠিক আছে, এরপরে তাহলে আমরা চলে যাব পরবর্তী মানদণ্ডে। পরবর্তী দেখো, পরবর্তীটা আমরা কি দেখতে পাচ্ছি, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এফপিও চিহ্ন। এটা দেখতে কিরকম না, এটা দেখতে এই যে এইরকম। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এই এফপিও চিহ্নটা কারা দিচ্ছে, এই এফপিও চিহ্ন আমাদের জেনে রাখতে হবে। প্রত্যেকটা এই যে মানদণ্ড যেগুলো আমরা দেখবো বা এই চিহ্ন যেগুলো মার্ক গুলো দেখবো, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের জেনে রাখতে হবে এর সম্পূর্ণ নাম, এটা কোন মানে কোন কারা প্রদান করছে, এবং কোন কোন বস্তু বা কোন কোন প্রোডাক্টের জন্য এই মানদণ্ড ব্যবহার করা হয়,
সেইটা কিন্তু তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট সব জেনে রাখতে হবে। আমরা দেখো এখানে এফপিও কি করছে না, এফপিও কে দিচ্ছে না, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয় মানে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এই এফপিও মার্কটা প্রদান করছে। এইটা এর সম্পূর্ণ নাম কি না, এফ ফর ফ্রুট, পি ফর প্রোডাক্টস, ও ফর অর্ডার। তাহলে ফ্রুট প্রোডাক্টস অর্ডার মার্ক এই এফপিওর ফুল ফর্ম। এই যে এফপিও কোন কোন তাহলে জিনিসের জন্য প্রযোজ্য, একদম প্রথমেই দেখো জলশূন্য এবং শুকনো ফল মানে ড্রাই ফ্রুটস যাকে আমরা বলে থাকছি। তারপরে দেখো ফলের নির্যাস এবং ঘনীভূত পদার্থ। 3 ফল ভিত্তিক পানীয়, বিভিন্ন ধরনের স্কোয়াশ, জুস, এগুলো। ফল ভিত্তিক সংরক্ষিত খাদ্য, এটা হতে পারে জ্যাম, জেলি, সস, এগুলো। তারপরে প্রক্রিয়াজাত ফল এবং সবজি, অনেক সময়তেই আমরা কিন্তু ফল সবজি টিনজাত হিসেবে বিক্রি হতে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু এই এফপিও মার্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে বলছে আচার জাতীয় পণ্য, বিভিন্ন ধরনের যে আমরা বিভিন্ন রকমের যে আচার দেখি সেইগুলো এর আওতায় পড়ছে। তারপর বলছে অন্যান্য প্রক্রিয়াজাত এবং কৃত্রিম পানীয় মানে বিভিন্ন সফট ড্রিঙ্কস, এগুলো কিন্তু সবকটাই এই এফপিও মার্ক এই তোমার পণ্যগুলোর ওপর প্রযোজ্য বা ব্যবহার করা দরকার। আমরা পরবর্তী মার্কে চলে যাব। পরবর্তী দেখো আগ মার্ক। পরবর্তী আমরা যেটা দেখছি সেটা হলো আগ মার্ক। এই আগ মার্ক কিরম দেখতে না, এই আগ মার্ক দেখো এটা হলো আগ মার্কের লোগো। এই আগ মার্ক শব্দটা কোথা থেকে এসছে না, এগ্রিকালচার এবং মার্ক এই দুটো শব্দের মিশ্রণে যুক্ত করে আমাদের আগ মার্ক কথাটি এসেছে। এই আগ মার্ক তোমার ভারত সরকার কর্তৃক জারি করা হয়েছে। এটি কৃষি পণ্যের মান নিশ্চিত করে, কৃষি পণ্যের ক্ষেত্রে কোন কোন আমরা একটু কয়েকটা দেখে নেব কিরকম, যেমন শস্য, ডাল, উদ্ভিজ্জ তেল, মশলা, মধু, ফলমূল ও শাকসবজি, আটা এবং বেসনের মতো আধা প্রক্রিয়া পণ্য মানে মূলত শস্য জাতীয় এবং কৃষি পণ্য যেগুলো তার উপরই আমরা এই আগ মার্ক চিহ্ন বা লোগোটা ব্যবহার করে থাকি এবং এটা ভারত সরকার দিয়ে থাকছে। আমরা পরবর্তী লোগোতে যাব। পরবর্তী লোগোতে আমরা দেখব ইকো মার্ক। এই ইকো মার্কটা কি, দেখো ইকো কথাটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি এই যে এটা ইকো মার্ক। এই ইকো মার্কটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এটা পরিবেশ বান্ধব যে জিনিসগুলো, মানে এই দেখো পরিবেশগত লেভেলিং স্কিম একটি হলো, এটা হলো ইকো মার্ক। এই ইকো মার্কটা দেখতে কিরকম, দেখো ইকো মার্কটা দেখতে কিন্তু এরকম হয়ে থাকে, এটা কিন্তু সবুজ রঙের হয়, গ্রিন কালারের হয়ে থাকে। এই প্রকল্পটা ভারত সরকার কখন নিয়েছে না 1991 সালে চালু করেছিল এবং ইন্ডিয়ান ইকো মার্ক স্কিম বিভিন্ন বিভাগে উপভোক্তা পণ্যের উপর প্রযোজ্য, যেমন যা কিন্তু পরিবেশ বান্ধব। এই ইকো মার্কটা যে কোনো পরিবেশ বান্ধব প্রোডাক্টের উপরই কিন্তু প্রযোজ্য। যেরকম কয়েকটা এখানে ধরো উদাহরণ দেখো, সাবান এবং ডিটারজেন্ট, রং, খাদ্যদ্রব্য, লুব্রিকেটিং তেল, প্যাকেজিং উপকরণ, ব্যাটারি, বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক পণ্য, প্রসাধনী, টেক্সটাইল। দেখো এই সবগুলোই কিন্তু ওপর প্রযোজ্য, কিন্তু মাথায় রাখতে হবে এই সবগুলো যখন পরিবেশ বান্ধব হবে তখন কিন্তু এইটাকে আমরা বলবো ইকো মার্ক প্রদান করা। যেমন ধরো এই যে দেখো ইলেকট্রনিক্স পণ্য, বৈদ্যুতিক, প্রসাধনী, টেক্সটাইল, এগুলো ওপর কিন্তু আমরা যেমন ধরো আমরা দেখতে পাবে গাড়ি যেগুলো দেখবে, যেগুলো তোমার ব্যাটারি চালিত যে গাড়ি, সেগুলোর নেম প্লেট দেখবে কিন্তু গ্রিন কালারের হয়ে থাকে, মানে ওটা পরিবেশ বান্ধব হয়ে থাকে। যাই হোক, আমরা এবার পরবর্তীতে চলে যাব। পরবর্তী যে মানদণ্ড আছে, পরবর্তী মানদণ্ড দেখো হলমার্ক। এই হলমার্ক কথাটা কিন্তু অনেকের কাছেই কিন্তু পরিচিত এবং এই হলমার্কের যে লোগো
বা চিহ্নটি কিন্তু এই রকমের দেখতে। এই হলমার্ক কিন্তু ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2000 সাল থেকে সোনার এবং 2005 সাল থেকে রূপোর যে অলংকার তার উপরে চিহ্নটা প্রদান করে আসছে, যার দ্বারা নির্ধারিত হয় যে অলংকারটি বিআইএস মানদণ্ডের গুণমান বজায় রাখে। অর্থাৎ সোনা এবং রূপোর অলংকারের উপর এই হলমার্ক চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটি সঠিক, আমরা ন্যায্য মূল্যে সঠিক কোয়ালিটির জিনিসপত্র কিনছি। আমরা এর পরবর্তীতে যাব। পরবর্তীতে দেখো আছে উলমার্ক। এটা হলো উলমার্ক। উলমার্কটা কিন্তু এইরকম দেখতে। এটা কি হচ্ছে, এটা উলমার্কটা তোমার উলমার্ক কোম্পানির মালিকানাধীন একটি বিশ্বব্যাপী মান নিশ্চিতকরণ প্রতীক, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রোডাক্ট গুলো সঠিক বা বিশুদ্ধ উল দ্বারা উৎপাদিত হয়েছে। মানে যদি অরিজিনাল উলের তৈরি প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এই উলমার্ক চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা পরবর্তীতে যাব। আমরা পরবর্তী দেখো সিল্ক মার্ক। আমরা এই যে দেখতে পাচ্ছি সিল্ক মার্ক। সিল্ক মার্কের যে চিহ্ন বা লোগো সেটি এরকম দেখতে। কি বলছে দেখো, সিল্ক মার্ক হলো সিল্ক টেক্সটাইল এর জন্য ভারতের একটি সার্টিফিকেশন মার্ক। এটা কিন্তু ভারতেই এটা প্রযোজ্য। কি বলছে, এই শংসাপত্রটি সিল্ক মার্ক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, সিল্ক মার্ক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু পরিচালিত, মানে তারাই কিন্তু এই সিল্ক মার্ক চিহ্নটি দিয়েছেন। সিল্ক মার্ক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া হলো ভারতের রাজ্য নিয়ন্ত্রিত সেন্ট্রাল সিল্ক বোর্ড দ্বারা প্রতিষ্ঠিত একটি সমিতি, এবং এই সিল্ক মার্কটা পিওর রেশম বা সিল্কের জাত বিভিন্ন বস্ত্র বা উপাদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা পরবর্তীতে যাব। পরবর্তী দেখো, এই যে আমরা মানদণ্ডটা দেখছি এটা দেখো বি স্টার লেভেল। এই বি স্টার লেভেলে কিন্তু আমাদের আজকের মানদণ্ডের শেষ মানদণ্ড। এই বি স্টার লেভেল দেখো, এটা হলো এটার লোগো। এই লোগোটা কিন্তু আমরা প্রত্যেকে এটার সাথে পরিচিত। তোমরাও কিন্তু বিভিন্ন জায়গায় বা তোমাদের বাড়িতে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যে জিনিস আছে সেখানে কিন্তু এই লোগোটা দেখে থাকবে। এটা কি দেখো, এখানে কিন্তু দেখো স্টার আছে, এখানে দেখো 1 2 3 4 5, তাই তো 5টা স্টার আছে। এখানে কি বলছে, এই বি স্টার লেভেল ভারতের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি দ্বারা জারি করা একটি লেভেল। এই লেভেলে কি হচ্ছে, এই লেভেলটা কোনো ইলেকট্রনিক্স গুডস সেট বা জিনিসের ইলেকট্রিক কনজাম্পশন কতটা হবে, সে কতটা বিদ্যুৎ খরচ করবে সেটা নির্ধারণ বা সেটার উপর নির্ধারণ করে এই স্টার রেটিংটা হয়ে থাকে। যদি কোনো বৈদ্যুতিক প্রোডাক্টে যদি 5 স্টার রেটিং থাকে, তার মানে ওই বৈদ্যুতিক যন্ত্রটি যখন আমরা ব্যবহার করব সেখানে কম বিদ্যুৎ কনজিউম করবে বা কম বিদ্যুৎ খরচ হবে। আর যখন রেটিংটা 1 স্টার রেটিং হবে কি 3 স্টার রেটিং হবে, তখন কিন্তু তুলনামূলকভাবে ওই বৈদ্যুতিক যন্ত্রটি ব্যবহারের সময় বিদ্যুৎ কনজাম্পশনটা বেশি হবে, মানে বিদ্যুৎ খরচটা বেশি হবে। এইটার নিরিখেই কিন্তু এই বি স্টার লেভেলটা হয়ে থাকে। এবার আমি যে বললাম এই বি স্টার লেভেলটা কোথায় কোথায় ব্যবহার হয়, বিভিন্ন ধরনের ধরো ইলেকট্রনিক বা বৈদ্যুতিক যন্ত্রের সাথে, যেমন ধরো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, টেলিভিশন, ওয়াশিং মেশিন, সিলিং ফ্যান, ওয়াটার হিটার, এলইডি ল্যাম্প, মাইক্রো ওভেন, কিচেন চিমনি ইত্যাদি বিভিন্ন ধরনের যে আধুনিক বৈদ্যুতিক যন্ত্র আছে সেইখানে কিন্তু এই বি স্টার লেভেলটা ব্যবহার করা হচ্ছে। সুতরাং বৈদ্যুতিক যন্ত্রগুলি কেনার সময় অবশ্যই বি স্টার লেভেল দেখেই কিন্তু কনজিউমারদের কিনতে হবে। এইটা গেল আমাদের কিন্তু আজকে শেষ তোমাদের স্লাইড, যেটা বিভিন্ন মানদণ্ড অনুযায়ী আমরা দেখলাম। আমরা কিন্তু আজকে
যে আমাদের আলোচনা সেটা কিন্তু আমরা আজকের এই চ্যাপ্টারে আলোচনা কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি তোমরা আমাদের এই আলোচনাতে তোমরা উপকৃত হবে। নমস্কার।